বাংলাদেশের হয়ে আর নয়, এখন থেকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ভারতীয় গণমাধ্যমের এমন খবরই চাউর হয়েছে। 2028 অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে নামতে পারেন নাম্বার 75। এরই মাঝে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট দলে নেই সাকিবের জায়গা। আদৌ ফিরতে পারবেন কিনা নাই তারও নিশ্চয়তা। সাকিবের ইচ্ছে ছিল বাংলাদেশের মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ইতি টানবেন ওয়ানডে ক্যারিয়ারের। তবে রাজনৈতিক পালাবদলের ফলে তা সম্ভব হয়নি। মাঠে ফিরতে সবার আগে সাকিবকে শুধরে নিতে হবে তার বোলিং অ্যাকশন। বাংলাদেশকে হারাতে কুলদীপ একাই যথেষ্ট। বাংলাদেশকে কেউ ভয় পায় না। কোনো সমর্থকের মনে 1% সংশয় ছিল না। টাইগারদের বিপক্ষে ম্যাচ জয়ের পর এভাবেই কটাক্ষ করে কথা বলেছেন সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দ্র সেহবাগ। বাংলাদেশকে কোনো প্রতিপক্ষই মনে করেন না তিনি। এমনকি ভারত বাংলাদেশের ম্যাচ নিয়ে বিন্দুমাত্র ভয়ও নাকি ছিল না তার মনে। ইদানিংকালে ভারত পাকিস্তানের ম্যাচের পাশাপাশি বাংলাদেশ ভারতের লড়াইও গুরুত্ব পায় আলাদা করে। 2015 সালের নোবল বিতর্ক কিংবা ভারতের ক্যাচ কেলেঙ্কারির ঘটনার পর উত্তাপ ছড়িয়েছে অন্য মাত্রায়। এছাড়া বাংলাদেশের যে কোনো বিষয়ে দাদাদের নাক গলানো তো বাদই থাক। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে টাইগারদের হারানোর পর যা বেড়েছে কয়েক গুণ। ভারতের সাবেক ক্রিকেটার সেহবাগের ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে যা প্রকাশ পেয়েছে ভালো মতোই। আমার মনে হয় না কেউ ভয় পেয়েছিল। তোমরা এত প্রশংসা করছো, জানি না তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছ যে বাংলাদেশের বিপক্ষে খেলতেও এত ভয় লাগতো না যতটা তোমরা এখানে বসিয়ে ভয় ধরিয়ে দিচ্ছ। এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে খানিকটা আনপ্রেডিক্টেবল। আমার মনে হয় না কোনো ভারতীয় সমর্থকের মনে জয়ের ব্যাপারে কোনো সংশয় ছিল। দুবাইয়ের উইকেট সন্ধ্যা কিংবা বিকালের দিকে খানিকটা স্লো থাকে, যেখানে রান করতেও বেগ পেতে হয় ব্যাটসম্যানদের। তবে সেহবাগ নাছোড়বান্দা, এসব মানতে রাজি নন তিনি। কোহলিরা আউট না হলে গিলের ব্যাটটা নাকি চলতো তলোয়ারের মতো। খুবই সহজ একটা খেলা ছিল। 4 থেকে 5 ওভার তো বাকিই ছিল। গিল তো একটু সময় নিয়ে খেলছিল। রোহিত বা কোহলির কেউ যদি আউট না হতো তাহলে এই ম্যাচ 35 ওভারেই জিততাম। তারা আউট হয়ে গেছে, এজন্য গিলকে কিছুটা সময় নিয়ে খেলতে হয়েছে, নয়তো তলোয়ারের মতো ব্যাট চালাতো। এছাড়া জাকির আলী অনিকের ক্যাচ মিস নিয়েও বিভ্রান্ত নন বীরেন্দ্র সেহবাগ। তিনি মনে করেন কুলদীপ যাদব একাই নাকি যথেষ্ট টাইগারদের জন্য। তখনও হার্দিক পান্ডিয়া, জাদেজা ছিল, যদিও বাংলাদেশের জন্য তো কুলদীপই যথেষ্ট। সেহবাগের কথাই স্পষ্ট যে ভারতীয়রা বাংলাদেশকে গোনায় ধরে না, বড় প্রতিপক্ষ মনে করে না। সেহবাগ কিংবা সিধুদের এমন হেয় করে কথা বলা এবারই প্রথম নয়। শান্তরা যদি আসলেও চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে এগোয় তবে করতে হবে কঠিন পরিশ্রম। বাকি 2 ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে, তাহলেই দেয়া যাবে বীরেন্দ্র সেহবাগদের মোক্ষম জবাব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের পরাজয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 20 থেকে 30 রানের আক্ষেপ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন তাওহিদ হৃদয়। টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত ছিল পরিষ্কার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান হৃদয়। দুবাই ব্যর্থতা ভুলে পাকিস্তানের মাটিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এই সেঞ্চুরিয়ানের। আরও একটা আইসিসি ইভেন্ট, আরও একবার অসহায়ত্ব বাংলাদেশের। ভারতের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে টাইগাররা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র 35 রানে 5 উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং। যেখানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন টসে জিতলে ফিল্ডিং নিতেন তিনি, সেখানে এমন হারের পর প্রশ্ন উঠেছিল বাংলাদেশের ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল। ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে হৃদয় জানালেন আগেই পরিকল্পনা ছিল ব্যাটিং নেয়ার। শোনালেন 20-30 রানের আক্ষেপের কথা। আমরা টোটালি খুব ক্লিয়ার মাইন্ড ছিলাম যে আমরা টসে কি করতে চাই। তো আমরা ব্যাটিং করারই প্ল্যান ছিল পুরো টিমের। জাস্ট আমরা কয়েকটা আর্লি উইকেট ফেলাইছি, পড়ে গেছে আমাদের, এই জন্য এই জিনিসটা হয়েছে। যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তো আরও 20টা বা 30টা রান বেশি করতে পারতাম টিমের জন্য। মাংসপেশির চোটের কারণে ব্যাটিংয়ে ধুঁকতে হয়েছে হৃদয়কে। সেই চোটে না পড়লে ফলাফল ভিন্ন হতে পারত ভাবনা এই সেঞ্চুরিয়ানের। এমনকি 228 রানের পুঁজিতেও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন এই ক্রিকেটার। আমার কাছে মনে হয়েছে যে এই রানে আমরা ফাইট দিব, এবং ফাইট অলরেডি ফাইট দিয়েছি। আমরা বোলিং ভালো করেছি, শুরুতে একটু কিছু বাউন্ডারি হয়ে গেছে, কিন্তু আমরা যদি আরও 2টা উইকেট নিতে পারতাম তাহলে খেলার সিনারিওটা ডিফারেন্ট হতো। পাকিস্তান কন্ডিশন উইল বি ডিফারেন্ট। ফ্রম হিয়ার উই উইল কাম ব্যাক স্ট্রংলি ফার্স্ট।
দুবাই পর্ব শেষে বাংলাদেশের মিশন এবার রাওয়ালপিন্ডি, যেখানে টাইগারদের পরের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড। আরব আমিরাতের তুলনায় অনেকটাই ভিন্ন কন্ডিশন অপেক্ষা করছে শান্তদের সামনে। তবে হৃদয়ের প্রত্যাশা ভুল ত্রুটি শুধরে পাকিস্তানের মাটিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। নীল আর সবুজের লড়াই, একটা ম্যাচ ঘিরে পুরো ক্রিকেট দুনিয়া বিভক্ত হয় দুই ভাগে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এই দ্বৈরথ ঘিরে তুমুল আগ্রহ ভক্তদের। মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের রোমাঞ্চকর ম্যাচ দেখতে মুখিয়ে পুরো বিশ্বের ক্রিকেট প্রেমীরা। আরও একবার দুবাইয়ে মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সুপার ক্লাসিকো। ভারত বাংলাদেশের ম্যাচের পর এবার বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুবাইয়ে পৌঁছেছে মেন ইন গ্রিন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। ম্যাচের আগে হাতে দুদিন সময় নিয়ে পৌঁছে গেছেন সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ে পা রেখেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও। এবারের আসরে ভারত তাদের নিজেদের প্রথম ম্যাচের আগে ম্যাচ ভেন্যুতে অনুশীলনের বাড়তি সুবিধা পায়, জানিয়ে বিতর্কের সৃষ্টি হয় ক্রিকেট দুনিয়ায়। মেন ইন ব্লুরা বাড়তি সুবিধা পেলেও দেখার বিষয় যে এবার আয়োজক হিসেবে পাকিস্তান সে সুবিধা পায় কিনা। নানা প্রতিবন্ধকতা আর শঙ্কা পার করে অবশেষে টুর্নামেন্ট মাঠে গড়ালেও শুরুটা প্রত্যাশিত হয়নি পাকিস্তান ক্রিকেট দলের। ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ক্ষত পেতে হয় মেন ইন গ্রিনের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের আগে তারা পেয়েছে আরও একটা দুঃসংবাদ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ওপেনার ফখর জামান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় বলে বাউন্ডারি বাঁচাতে গিয়ে আঘাত পান ফখর। বিবৃতিতে আরও বলা হয়, ফখর জামানের চোট বেশ গুরুতর। টুর্নামেন্টের বাকি অংশ তিনি আর খেলতে পারবেন না। ফখরের পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক বাঁ হাতি ওপেনার ইমাম উল হককে। ইমাম এখন পর্যন্ত ৭২টি ওয়ানডে খেলেছেন, ৯ সেঞ্চুরি ও ২০ ফিফটিতে করেছেন ৩,১৩৮ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে ৯৮ রানের ঝোড়ো এক ইনিংসও খেলেন তিনি। চোটের কারণে ছিটকে পড়া ফখর জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে শুভকামনাও জানিয়েছেন। এদিকে প্রথম ম্যাচ হার দিয়ে শুরু, আর ফখর জামানের ইনজুরির পর এবার মরার উপর খাড়ার ঘা হয়ে এলো আরও এক দুঃসংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৫% জরিমানা করেছে আইসিসি। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাংলাদেশকে সহজেই হারিয়েছে। বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং কোনোটিতেই শক্তিশালী প্রদর্শন দেখা যায়নি। ব্যাটিং বিপর্যয়ের পর তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি যেন অম্লান হয়ে যায় শুভমন গিলের ব্যাটিংয়ের সামনে, যিনি কিনা ভারতের হয়ে ১০১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই ম্যাচের পর এক অনুষ্ঠানে ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র সেহবাগ বলেছেন, বাংলাদেশ নিয়ে এত প্রশংসা কেন? এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে কিছু অপ্রত্যাশিত হতে পারে। আমি মনে করি ভারতের সমর্থকদের মধ্যে কোনো সংশয় ছিল না। আমাদের জন্য বাংলাদেশ কোনো ভয়ঙ্কর প্রতিপক্ষ ছিল না। তিনি আরো বলেন, বাংলাদেশের বিরুদ্ধে খেলতে কোনো ভয় ছিল না। ২৫০ রান তাড়া করতে খুব সহজ ছিল। ৪-৫ ওভার বাকি ছিল, তবে শুভমন গিল একটু সময় নিয়ে খেলছিল। যদি রোহিত বা কোহলি ওই সময় আউট না হতো তাহলে ম্যাচ ৩৫ ওভারেই জিততে পারতাম। এছাড়াও জাকের আলী, KL রাহুলের ক্যাচ ফেলে দেওয়ার প্রসঙ্গে সেহবাগ বলেন, পার্থিব প্যাটেল বলেন, যদি জাকের আলী ক্যাচটি ধরতে পারত তখন ৭০ রান বাকি ছিল। তখনও পাশে থাকা সেহবাগ বলেন, তখনও হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা ছিল। বাংলাদেশের জন্য তো কুলদীপ যাদবই যথেষ্ট ছিল। প্রসঙ্গত, বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশ ২২৮ রান তুলতেই অল আউট হয়ে যায়, যেখানে কিনা তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতেও ম্যাচ জিতে পারেনি টাইগাররা।